হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক্সপ্লোর অ্যাডভেঞ্চার্স এর পক্ষ থেকে আজকে আছি আপনাদের সাথে আমি মোহাম্মদ আবিদ হোসেন রুম্মান এবং আমাদের নতুন একটি চমৎকার যাত্রা শুরু হতে যাচ্ছে, যেটি হলো রোড টু হায়ার স্টাডি। এবং রোড টু হায়ার স্টাডির এপিসোড 1-এ আজকে আপনাদের সাথে থাকছি আমি এডুকেশন কাউন্সিলর আবিদ হোসেন রুম্মান। এবং আজকে আমরা একটি ইন্টারেস্টিং কান্ট্রি নিয়ে আজকে পুরো ব্যাপার স্যাপার সবকিছু জানবো, যেহেতু আমাদের সাথে রাশিয়া থেকে একজন ভাইয়া যুক্ত হচ্ছে এবং তার রাশিয়ান লাইফস্টাইলের সকল জার্নি আমাদের সাথে আজকে তিনি শেয়ার করবেন। সো বুঝতেই পারছেন আজকের লাইভ সেশনে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটি হলো রাশিয়ান হায়ার এডুকেশন বা রাশিয়ান স্টাডি স্টাইল বা রাশিয়ান লাইফস্টাইল সবকিছু নিয়ে আমরা একদম কথা বলবো। আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি সুদূর রাশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাজ্জাদ ভাইয়া। সাজ্জাদ ভাইয়াকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে এক্সপ্লোর অ্যাডভেঞ্চার্স এর আজকের এই চমৎকার আয়োজনে। সাজ্জাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাই। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া রাশিয়া থেকে পড়াশোনা করছেন এবং দীর্ঘ সময় ধরে রাশিয়ায় জীবনযাপন করছেন। ভাইয়া যদি কিছু বলতেন। রাশিয়াতে হচ্ছে আমি অলমোস্ট 2 ইয়ার হচ্ছে। অ্যান্ড আই থিংক বাংলাদেশ থেকে অনেক বেটার আছি। আর এডুকেশন কোয়ালিটি যেটা যদি এডুকেশন কোয়ালিটি নিয়ে বলতে চাই, তো বাংলাদেশ থেকে অনেক বেটার এডুকেশন কোয়ালিটি পাচ্ছি। আমি বাংলাদেশের ২ টা প্রাইভেট ইউনিভার্সিটিতে এর আগে পড়ালেখা করছি আমার এইচএসসি শেষ হওয়ার পরে। তো আমার মনে হইলো যে বাংলাদেশের এডুকেশন কোয়ালিটিটা আসলে অতটা ভালো না। সেই কারণে রাশিয়াতে আসা। এখানে সেই কোয়ালিটিফুল একটা এডুকেশন পাচ্ছি। দ্যাটস গ্রেট। ভাইয়া আসলে আপনার কাছে একটা প্রশ্ন প্রথমেই মানে আমরা এডুকেশনের বাইরে একদম জানতে চাই, সেটা হলো মানুষ তো আসলে রাশিয়ার নাম শুনলে এখন মনে করে যুদ্ধ, বিদ্রোহ এরকম সবকিছু নিয়ে। সো আপনি যে রাশিয়ায় আছেন বা আপনি যেখানেই আছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে খুব যুদ্ধের মধ্যে পড়াশোনা করছেন লুকিয়ে, লুকিয়ে এরকম কিছু? নাকি আসলে অবশ্যই নরমাল না। লাইফস্টাইলই মেইনটেইন করছেন? নরমাল লাইফস্টাইলে লিড করতেছে সবাই। বিকজ যুদ্ধটা আসলে ইউক্রেনে, রাশিয়াতে কিছু নাই। আর আমি হচ্ছে মস্কোতে থাকি। আ মস্কো আসলে ইউক্রেনের খুব কাছাকাছি। যদি যুদ্ধের কোনো এফেক্ট থাকতো, মস্কোতে যুদ্ধের একটা এফেক্ট আমরা দেখতে পাইতাম। বাট এটা কখনোই আমরা দেখি নাই। ওয়েস্টার্ন মিডিয়াতে আমরা যেগুলা দেখি, এর মধ্যে আসলে কোনটাই সত্যি বলতে আমার মনে হয় না। আমার বাসা কিন্তু এয়ারপোর্ট থেকে খুব কাছাকাছি। আ অনেক সময় নিউজ দেখলাম যে এয়ারপোর্টে হামলা, এইটা সেটা। কিন্তু এর কোনটাই সত্যি না। ওকে, দ্যাটস গ্রেট। আসলে আমরা প্রথমে তাহলে একটু এনশিওর হচ্ছি যে আসলে রাশিয়ায় গেলেই যে যুদ্ধের মধ্যে আমাদের পড়ে যেতে হবে ব্যাপারটা এরকম না। আরেকটা ব্যাপার একটু আপনার অবশ্যই। কাছ থেকে এনশিওর হই, সেটা হলো মানে সবার একটা এখন কনসার্নের জায়গা যে রাশিয়ায় গিয়ে হয়তোবা পড়াশোনা করতে গেলে বা চাকরি করতে গেলে আমাকে হয়তোবা রাশিয়ান মিলিটারিতে জয়েন করতে হবে, আমাকে হয়তোবা যুদ্ধ করতে হবে। আপনারা এই ব্যাপারটা কিভাবে ফেস করছেন? আপনাকে কখনোই এটার জন্য ফোর্স করবে না কেউ যাওয়ার জন্য। বাট আমি অনেকজনকে চিনি যারা নিজের ইচ্ছাতে যায়। আ লাইক স্পেশালি যারা কাজের জন্য আসে, ওয়ার্ক ভিসাতে আসে, অনেকেই যায়। আ অনেক বাংলাদেশী আপনি দেখছেন নিউজে যে ইউক্রেনে যুদ্ধের সময় ধরা পড়ছে। তো এটা আসলে নিজের ইচ্ছায় যায়। আপনাকে কখনোই কেউ ফোর্স করবে না যাওয়ার জন্য। আপনি যদি নরমাল লাইফ এখানে লিড করতে চান স্টুডেন্ট হিসাবে করতে পারবেন। আর যেকোনো ভিসাতে আসেন, ওয়ার্ক ভিসায় আসলে আ এজ এ ওয়ার্কার আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনাকে যুদ্ধের জন্য কেউ ফোর্স করবে না। ওকে, দ্যাটস গ্রেট। আসলে সবাই তাহলে এনশিওর হচ্ছে যে আসলে রাশিয়ায় গেলেই আমার বোমা বারুদের মধ্যে পড়তে হবে না বা যুদ্ধ করতে চলে না, যেতে হবে না। এই অবশ্যই না। ব্যাপারটা নিয়ে আসলে মোটামুটি সবাই একটু এনশিওর আমরা করতে পারছি। সো এই জায়গা থেকে। তো পরবর্তী যে ব্যাপারটা আসতে চাই ভাইয়া, রাশিয়ান এডুকেশন কোয়ালিটি মানে আমরা আসলে জানি যে রাশিয়ান এডুকেশন কোয়ালিটিটা কেমন বা ওয়ার্ল্ডে বর্তমানে টেকনোলজির দিক দিয়ে বা রিসার্চের দিক দিয়ে রাশিয়া কতটা অগ্রগামী বা তাদের যে টেকনোলজি গুলো যুদ্ধের মধ্যেও তারা ইউজ করছে সেগুলো দেখে আমাদের আসলে এই জায়গা থেকে কোনো মানে নিষেধ করার কোনো কিছু নেই। বাট তারপরও আপনি যেহেতু একদমই ওখানে পড়াশোনা করছেন এবং সব জায়গায় একদমই ডিরেক্টলি অ্যালাইনড আমাদের চাইতে অনেক ধাপ এগিয়ে। সো সেক্ষেত্রে যদি আপনাকে একটু বলি যে ওদের টেকনোলজিস বা ওদের রিসার্চ কোয়ালিটি সবকিছু মিলে কেমন যদি একটু বলতেন? আমি শুরুতেই বলছি যে বাংলাদেশের সাথে অনেক তফাৎ। আ এটা আসলে অনেক তফাৎ। আমি যখন ১ম আসছি, আমি যখন প্রিপারেটরি কোর্স করতেছিলাম, প্রিপারেটরি বলতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে আমাদের ১ বছরের একটা প্রিপারেটরি কোর্স করতে হয়। আমি ওখানে যেগুলো শিখছি, আমি ইউনিভার্সিটিতে পড়ছি বাংলাদেশে অলমোস্ট আ ১.৫ বছর বাংলাদেশে পড়ালেখা করছি। ইউনিভার্সিটিতে যেই পড়াশোনাগুলো করাচ্ছে, ওরা প্রিপারেটরিতেই পড়াশোনা করাচ্ছে। প্রিপারেটরি মিনস কলেজ লাইফে আমরা যেগুলো পড়ি। হুম, হুম, তো আমার সাথে প্রিপারেটরিতে রাশিয়ানরা থাকে না। বাট আমি যখন মেইন কোর্সে গেলাম ফার্স্ট ইয়ারে, আমি দেখতেছি আমি যেটা শিখছি, ওরা এগুলো স্কুল থেকেই শিখে আসছে। ওরা আমার থেকে অনেক দূর আগাই।
আমার ওদের লেভেলে যাওয়ার জন্য আরো এখানে 5 বছর পড়ালেখা করতে হবে। তাহলে আমি ওদের যে বেসিক লেভেলটা আছে সেই বেসিক লেভেলে যাইতে পারবো। এটাতে বোঝা যাচ্ছে যে এডুকেশনের কোয়ালিটির অনেক তফাৎ আছে বাংলাদেশের তুলনায়। একদম একদম। ভাই আরেকটা জায়গা সেটা হলো যে হায়ার স্টাডি করব সবকিছু খুব ভালো, কিন্তু আসলে আমরা আসলে খুব বেশি টেনশনে পড়ে যাই যখন হায়ার স্টাডি মধ্যবিত্ত ফ্যামিলি বলি বা লোয়ার মিডল ক্লাস বলি, যার ক্ষেত্রেই বলি, সবাই আসলে খুব টেনশনে পড়ে যায় যে কত টাকা খরচ করতে হবে, 4 বছরে কত পরিমাণ টাকা খরচ করব, বা ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাপারগুলো নিয়ে না আমরা অনেক ভয় পড়ে যাই যে কত টাকা আসলে খরচ করতে হবে। রাশিয়ান ইউনিভার্সিটি গুলোর কস্টিং বা এভারেজ কিছু কস্ট থাকে না, বা লাইফস্টাইল কস্ট, সেগুলো নিয়ে যদি একটু আমাকে বলতেন। লাইক আমি যে ইউনিভার্সিটিটাতে পড়ালেখা করতেছি সেখানে ইংলিশ কোর্স আছে। ইংলিশ আপনার হচ্ছে 3,45,000 রুবল সামথিং, যেটা বাংলা টাকায় 4,50,000 থেকে 5 লাখ বিডিটি হইতে পারে টিউশন ফিস। আর ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হোস্টেল আছে। হোস্টেলগুলোর কস্ট অনেক কম। 2,000 রুবল থেকে ম্যাক্সিমাম 3,500 থেকে 4,200 রুবল হইতে পারে, যদি ইউনিভার্সিটি অনুযায়ী ভ্যারি করে। কিছু ইউনিভার্সিটি আছে যেখানে 10,000 রুবল পর্যন্ত হয়। ওইটা শুধুমাত্র একটা কিংবা দুইটা ইউনিভার্সিটিতে আছে। আর অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে এভারেজ 2,000 থেকে 4,200। সো কস্টটা অনেকটা বাংলাদেশের মতো সিমিলার। লাইক বাংলাদেশের যদি আপনি ভালো ইউনিভার্সিটিগুলো তুলনা করেন, নর্থ সাউথ আর হচ্ছে ব্র্যাক, এই ইউনিভার্সিটির কস্টের সাথে সেম কস্ট, অলমোস্ট সেম। দ্যাটস গ্রেট। যদি আসলে নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটিতেও আমরা থাকি বা এখানে পড়াশোনা করি, দেখা যায় যে এর আশেপাশে থেকে লাইফস্টাইল মেনটেন করতে আমাদের আসলে অনেক বেশি টাকা চলে যায়। সেক্ষেত্রে আমরা জি আসলে অবশ্যই। রাশিয়ান ইউনিভার্সিটি গুলোয় পড়াশোনা করে মানে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটাও পাচ্ছি, পাশাপাশি আমি একটা কম খরচেই ফরেন পাচ্ছি। ডিগ্রিও পাচ্ছি। একদম, কস্টিংটাও খুব কম আসছে। সো এন্ড লিভিং রাশিয়াটা কস্টের কথা যদি বলি, জি। সিমিলার, অলমোস্ট সিমিলার। আপনি হচ্ছে 10,000 রুবলের মধ্যে একজনের খাওয়া খরচটা হয়ে যায়। আর যেহেতু আপনি যদি আসেন স্টেট ইউনিভার্সিটি গুলাতে, যদি আসেন এখানে হোস্টেল প্রোভাইড করে, সব স্টুডেন্টকেই করে। স্টেট ইউনিভার্সিটিতে হোস্টেলের ফিস অনেক কম, যেটা বললাম 2,000 থেকে 4,200। সো টাকার কস্ট, টাকাটা অনেক কম। আর খাওয়ার জন্য আপনি যদি খুব ভালো করে খাওয়া দাওয়া মেনটেন করেন, তাও আপনার 10,000 রুবলের বেশি খরচ হয় না। গ্রেট। বাংলাদেশ আই থিঙ্ক এরকমই কস্ট হয়। একদম একদম। আপনি যদি বসুন্ধরা বা উত্তরা বা গুলশান এরিয়ায় যে কোনো একটা জায়গায় থাকেন, আসলে এর চেয়ে অনেক ওয়ে মোর বেশি কস্ট বাংলাদেশেও হয় দেখা যায়। বা বাংলাদেশে যেমন প্রত্যেকটা জিনিসের প্রাইস হাইক বা ইনফ্লেশন সবকিছু মিলে আসলে কস্ট অনেক বেশি পড়ে যাচ্ছে। সো সেজন্য অবশ্যই হতে পারে রাশিয়া একটা আসলে আমাদের সকলের জন্য ভালো ডেস্টিনেশন। আরেকটা ব্যাপারে একটু কথা বলি ভাইয়া, সেটা হলো মানে আসলে আমরা দেখি যে আহ, যখন এরকম ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ এর দিকে আমরা যাই, তখন দেখি যে আসলে আমাদের আপনার রাশিয়ান পার্টে, বা আমরা যেহেতু ওখানে যাওয়ার জন্য আজকের লাইফটা, সেখানে আসলে আমাদের বাংলাদেশের যে হাই কমিশন আছে, সেসব জায়গা থেকে সাপোর্ট গুলা কেমন পাওয়া যায় যদি একটু বলতেন। আমার আসলে কখনো যাইতে হয় নাই বাংলাদেশ হাই কমিশনে, বাট আমার পরিচিত অনেকেই গেছে, তো ওখানে যথেষ্ট হেল্প পাওয়া যায়। এক্সকিউজ মি ভাইয়া, জাস্ট 1 মিনিট। ওকে, শিওর শিওর শিওর। সো মানে প্রথম থেকে ভাইয়ের কথাগুলো শুনে যেটা বুঝছিলাম যে আসলে আমার কাছে এখন আফসোস হচ্ছে যে আমি আসলে আমার এডুকেশন যে টাইমটা ছিল সেই টাইমটা কেন রাশিয়াকে সিলেক্ট করলাম না। বিকজ এত কোয়ালিটি এডুকেশন, এত অ্যাফোর্ডেবল প্রাইস, এবং রাশিয়ার মতো একটা হিউজ ওয়ার্ল্ড মার্কেট প্লেস, যেটা এত বড় একটা জায়গা, এবং এত এত কাজের সুযোগ, সেখানে আসলে যদি মানে নিজের শিক্ষা বা নিজের ওকে ভবিষ্যৎকে ভাইয়া। কোনোভাবে বানানো যায়, সেটা আসলে খুবই ভালো হয়। ভাই আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম, সেটা হলো রাশিয়ায় চাকরি বাকরির সুযোগটা কেমন, বা আপনার গ্রাজুয়েশনের পরে কাজ করার সুযোগটা কেমন? গ্র্যাজুয়েশনের পরে জব অপরচুনিটিটা সম্পর্কে আসলে আমার সঠিক আইডিয়া আমি দিতে পারবো না, বিকজ আমি যেহেতু এখনো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করিনি। বাট ওকে। অ্যাজ এ স্টুডেন্ট, আপনি যে পার্ট টাইম জবের কথা বলা হয়, এই সুযোগটা খুবই ভালো একটা সুযোগ আছে। আমি যখন আসছি তখন একটা প্রবলেম ছিল, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েন্ট ছিল, বাট এখন এই জিনিসটা নাই। বিকজ আপনি যেখানে জব করতে যাবেন, সব জায়গায় অলমোস্ট ইংলিশ স্পিকার পাওয়া যায়। যদি লাক ভালো থাকে, বাংলা স্পিকারও পাওয়া যায়, হিন্দি স্পিকারও ওকে। পাওয়া যায়। বিকজ মস্কোতে, আমি যেহেতু মস্কোতে আসছি, মস্কোতে প্রচুর বাঙালি আছে। সো বাঙালি কমিউনিটিটা অনেক বড়। তো আপনি যেখানে জব করতে যান, একজন না একজন কমন বাঙালি পাবেন, অথবা ইন্ডিয়ান পাবেন, অথবা যেকোনো আফ্রিকান পেলে অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন।
মানে আমাদের এশিয়ান সাইডে। আর ফরেনার আছে যে কোনো জবে। আর স্টুডেন্ট থাকা অবস্থায় অবশ্যই অড জবগুলো করতে হয়। অফিসিয়াল জব পাওয়া যায়, বাট ল্যাঙ্গুয়েজ একটু শিখতে হয়। লাইক আমি এখন যেখানে জব করতেছি সেটা অলমোস্ট অফিসিয়াল। ওখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা মোটামুটি দরকার, বিকজ আমি খুব একটা ভালো পারি সেটা বলি না, বাট মোটামুটি পারি, যেটা দিয়ে আমি এখানে সার্ভাইভ করতে পারবো। একদম। আর শুরুতে আমি যখন আসছি তখন জব যেভাবে করছি, অড জব ছিল রেস্টুরেন্টে। এটাই করে সবাই, যে কেএফসি অথবা বার্গার কিং, ম্যাকডোনাল্ড এগুলোতে জব পাওয়া যায়। আর অড জবগুলোতেও স্যালারি মোটামুটি ভালোই। এখানে যেহেতু বললাম লিভিং কস্ট আপনার খুবই কম, 10-12 হাজার টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। 10,000 টাকা ফুড কস্ট, আর হোস্টেলের খরচ আপনার 3,000 ধরলে 13,000। কিন্তু জব করলে আপনি মোটামুটি 60,000 থেকে 70,000 অড জব যখন করবেন আর্ন করা যায়। বাট অড জব গুলা কখন করে? নর্মালি যখন প্রিপেটরিতে থাকে। প্রিপেটরিতে নর্মালি ওয়ার্কের পারমিশন অফিসিয়ালি থাকে না, বাট আনঅফিসিয়ালি করা যায়, করে অনেকে। আর মেইন কোর্সে যখন চান তখন আপনি অফিসিয়াল কন্ট্রাক্ট করে জবে ঢুকতে পারবেন, তখন স্যালারিটা অনেক বেশি হয়। লাইক ফর এক্সাম্পল, প্রিপেটরিতে থাকা অবস্থায় যদি জব করে কেউ 240 থেকে 300 টাকার মতো আর্ন করতে পারে, রুবেলের মতো পার আওয়ার। বাট যখন মেইন কোর্সে যায় 400 থেকে 600-700 এরকম আর্ন করতে পারে, যেখানে আপনার 600 থেকে 700 টাকা আপনি একদিনের মোটামুটি লাইফ লিডের জন্য আসলে সবকিছু মোটামুটি অ্যাভেলেবেল বলাই যায়। অবশ্যই সবকিছুই অ্যাভেলেবেল। ইভেন যেহেতু বললাম কমিউনিটিটা অনেক স্ট্রং বাংলাদেশি, আপনি যদি বোর ফিল করেন এই কালচারে, আপনি চাইলে বাঙালিদের সাথে মিশতে পারেন, ওদের সাথে মিশে ফিল করবেন বাংলাদেশি আছেন। এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে অলমোস্ট সবাই বাঙালি, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট বলতে বাংলাদেশি। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আসলেই যারা হায়ার স্টাডিজ এর জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আসলে এটা একটা গ্রেট অপরচুনিটি হতে পারে। আরেকটা বিষয় জানার কনসার্ন ছিল, সেটা হলো ভাইয়া আর কি, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা যারা বাংলাদেশ থেকে আসলে বাইরে পড়াশোনা করতে যায়, এরা আসলে সবসময় পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআরটা নিয়ে অনেক বেশি ভাবে। সো পিআরটা নিয়ে যদি কিছু বলতেন যে অপরচুনিটি গুলো কেমন? নরমালি প্রিপারেটরি শেষ করার পরেই যখন মেইন কোর্সে যায়, টেম্পোরারি রেসিডেন্সি পারমিটটা দিয়ে দেয়। এটা রুস্কিতে পড়লেও দেয়, ইংলিশে পড়লেও দেয়, এটা উপরে কোনো আলাদা কন্ডিশন নাই। আর আফটার গ্র্যাজুয়েশন আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। টেম্পোরারি রেসিডেন্সি পারমিট যেটা দেয় সেটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনের সময় থেকে 6 মাস এক্সট্রা। ওই 6 মাসটা দেওয়া হয় আপনি যাতে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। পিআর এর জন্য কন্ডিশন আই থিঙ্ক ব্যাংকে আপনার 2 থেকে 2.5 লাখ রুবেলের মতো দেখাইতে হয়। কারেন্সি রেট যেহেতু অত ডিফারেন্ট না, আপনি বাংলাদেশ থেকেও এনে টাকা দিতে পারবেন যদি দরকার পড়ে। ব্যাংকে যে স্টেটমেন্ট দেখাইতে হয়। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেড ডিপ্লোমা। আপনি যদি গ্র্যাজুয়েশনটা খুব ভালোভাবে পাশ করতে পারেন, তো ওটাকে রেড ডিপ্লোমা বলে, আমাদের দেশে হয়তো ফার্স্ট ক্লাস বলে এটাকে। পাইলে আপনি ডিরেক্ট পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারেন। গ্রেট। খুবই ভালো লাগলো ভাইয়া এই পর্যন্ত কথা বলে। আরেকটা ব্যাপার নিয়েও আমি একটু জানতে চাই, সেটা হলো আমাদের দেশের স্টুডেন্টরা যখন যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে, তারা আসলে ওখানে একটু জাঁকজমকটা একটু দেখতে চায়, একটু সৌন্দর্য দেখতে চায়, যে আসলে ন্যাচারাল বিউটি গুলা কেমন, বা একদমই ভিলেজ সাইড গুলা কেমন, মানে আসলে এই জায়গাগুলো খুব সুন্দর কিনা, বা আসলে সাস্টেইন করার মতো পরিবেশ কিনা, ওয়েদার কিনা, এই ব্যাপারগুলো একটু দেখতে চায়, যে খুব বেশি বরফে ঢেকে যায় কিনা। সো এই ব্যাপারগুলো নিয়ে বাবা মাদের একটা কনসার্ন থাকে। সেই ব্যাপার থেকে আপনি যেহেতু ওখানে একদম ডিরেক্টলি আছেন, একটু যদি বলতেন কিছু। রাশিয়াতে ঠান্ডা পড়ে, বাট সেগুলো হচ্ছে একটু সাইবেরিয়ান অঞ্চলগুলোতে। তো আমি যেহেতু মস্কোতে আছি, মস্কোতে আপনার অত ঠান্ডা পড়ে না। গত বছর উইন্টারে ম্যাক্স আপনার -19 এর মতো ছিল, তাও একদিনের জন্য ছিল। আর রুমে যেহেতু হিটার থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। আর রুমে লাইক টি শার্ট পরে থাকা যায় উইন্টারেও। আর এখন এখন মোটামুটি ওয়েদারটা অনেক গরম। অনেক গরম বলতে বাংলাদেশের তুলনায় এত গরম না। আই থিঙ্ক আমি চেক করতেছি ওয়েদারটা, 25 আছে। সো এটা একটা নর্মাল ওয়েদার, খুবই কমফোর্টেবল ওয়েদার। আপনার রুমে ফ্যান লাগতেছে না, বাইরে আবার বের যখন হবেন শীতের কাপড়ও পরতে হচ্ছে না। ম্যাক্সিমাম টাইম এরকমই থাকে ওয়েদারটা। বাট উইন্টার যখন থাকে, উইন্টার 6 মাসের মতো উইন্টার থাকে, তখন আপনার হয়তো জ্যাকেট পরে বের হইতে পারে। বাট সব জায়গায় হিটার থাকে, লাইক মেট্রোতে। অ্যান্ড হচ্ছে ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটির ক্লাসরুমগুলোতে হিটার থাকে।
আপনার বাসায় হিটার থাকবে আগে থেকে সেট আপ করা থাকবে। সো ওয়েদারটা আসলে এরকম প্রবলেম করতেছে না আসলে। একদম বুঝতে পেরেছি। আসলে আপনাকে যদি বলি যে আসলে পুরো আপনার যে জার্নিটা বা আপনার ওইখানে আশেপাশের মানুষজন বা সবকিছু মিলে যদি রাশিয়াকে আপনি বলেন যে আসলে একটা স্টুডেন্টের কি আসলে ইউরোপ, আমেরিকা বা কানাডা এইসব ওভার করে আসলে রাশিয়াতে আসা উচিত? সরি ভাইয়া। ইউরোপ, আমেরিকার সাথে রাশিয়ার আসলে তুলনাটা আমি করতে চাই না কখনো। বিকজ ওখানে যেরকম আর্নিং আছে খরচটাও ওরকম। আপনি হুম, যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকতে চান, আম আমার ঠিক আইডিয়া নেই। হয়তো $800-900 লাগতেই পারে। বাট আমি নিজেও বাসা নিয়ে থাকি। আমি ইউনিভার্সিটি হোস্টেলে থাকি না জাস্ট বিকজ আ আমার আমি যেখানে জব করি সেটা আমার বাসা থেকে কাছে। সেই কারণে আমি আ বাসা নিয়ে থাকতেছি। তো আমার বাসা ভাড়া হচ্ছে ডলারে যদি কনভার্ট করি $400। বাট আমরা আমাদের ২ টা রুম, ২ টা রুমে আমরা ৪ জন থাকতেছি। সো বাসা ভাড়া অত বেশি পড়তেছে না। আ ১২-১৪,০০০ রুবলের মতো পড়তেছে। আ সো আপনার আর্নিং এর সাথে খরচের ম্যাচিংটা যদি করেন, রাশিয়া ফার বেটার অন্যান্য কান্ট্রি গুলা থেকে। একদম। আসলে আজকে এই ব্যাপারটা আপনার থেকে তুলে আসার জন্য আমরা আসলে খুব চাচ্ছিলাম যে আসলে স্টুডেন্টরা কেন আসলে রাশিয়া যাবে বা সামনের দিনগুলো আসলে রাশিয়া তাদের কিভাবে কাটাতে পারে। ভাইয়া অনেক বিজি সময়ের মধ্যেও আমাদেরকে অনেকটা সময় করে দিয়েছেন আজকে ভাইয়ার সাথে ডিরেক্টলি কথা বলার জন্য। আসলে স্টুডেন্টরা অনেক বিষয় নিয়ে কনসার্ন থাকে। সেই ব্যাপারগুলো আমরা যখন ডিরেক্ট কোনো স্টুডেন্টের সাথে কথা বলতে পারি আমাদের জন্য যেমন খুব ইজি হয়, তেমনি আসলে আপনাদের সাথেও আমাদের কমিউনিকেটটার মাধ্যমে আসলে স্টুডেন্টদেরও আসলে বুঝতে খুব সহজ হয়। আমি আর ভাইয়াকে আটকে রাখতে চাই না, যেহেতু ভাইয়ার একদমই কোনো টাইম নেই এবং ভাইয়া যেহেতু একদম রিমোট জব করে বললো, ভাইয়া একদমই কাজের মধ্যে আছে, প্রচুর ফোন আসছে। সো ভাইয়াকে আবারও আমাদের এক্সপ্লোর অ্যাডভেঞ্চার্স এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও খুব করে ধন্যবাদ। চাই ভাইয়ার সাথে দেখা করতে। বাংলাদেশে যখন আসবে দেখা হবে। তবে অবশ্যই আমরাও চেষ্টা করবো রাশিয়া ভ্রমণ করার, ভাইয়ার সাথে দেখা করার। আজকে এ ইনশাআল্লাহ। পর্যন্তই। ভাইয়াকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং এক্সপ্লোর অ্যাডভেঞ্চার্স এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আমরা আজকের আয়োজনটি এখানেই শেষ করছি। যারা আমাদের সাথে এতক্ষণ জুড়ে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আমি আবারও অনেক বেশি কৃতজ্ঞ সাজ্জাদ ভাইয়ের প্রতি আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আবারও সামনের যে কোনো এপিসোডে আমরা চলে আসবো আপনাদের সাথে করে নিয়ে এবং আপনাদের যে কান্ট্রি সম্পর্কে জানতে খুব ইচ্ছা বা যে কোনো কান্ট্রির স্টুডেন্টদের রিয়েল লাইফ এক্সপ্লোরের অ্যাডভেঞ্চারাস যে জার্নি গুলো এগুলো সম্পর্কে জানতে ইচ্ছা, কাইন্ডলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদের কমেন্টগুলো আমলে নিয়ে সবসময় চেষ্টা করব স্টুডেন্টদেরকে নিয়ে এরকম এপিসোড করার জন্য, যাতে করে স্টুডেন্টরা তাদের রিয়েল লাইফ স্টোরিগুলো শেয়ার করতে পারে এবং আপনারা নিজেদের গন্তব্যকে সিলেক্ট করে ফেলতে পারেন। সো উইদাউট ফার্দার ডু আমরা আজকের লাইভটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং এক্সপ্লোর অ্যাডভেঞ্চার্স এর সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।